আমি জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। একটা কথা বলিনি যে আজকে এই যে সাংবাদিক সম্মেলন সেটা কিন্তু কর্মচারী ফেডারেশনের সাংবাদিক সম্মেলন নয়, এটা প্র্যাকটিক্যালি প্রদেশ কংগ্রেস আহত সাংবাদিক সম্মেলন। এখানে যেহেতু কর্মচারী ইস্যু নিয়ে কিছু কথা হবে, তার জন্য আমরা কর্মচারী নেতৃত্বে এখানে বসেছি। আপনারা সবাই অবগত আছেন যে আগামী 19 এপ্রিল থেকে অষ্টাদশ লোকসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটা হচ্ছে আমাদের দেশের গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। যদিও আজকে ভারতবর্ষের গণতন্ত্র প্রায় ধ্বংসপ্রাপ্ত, গণতন্ত্র সর্ব জায়গাতে ভ্রূণ ছিল, তবুও আমরা এই লোকসভার সাধারণ নির্বাচনকে বলব গণতন্ত্রের উৎসব। 2014 সালে আজকের দিনের প্রতিশ্রুতি দিয়ে এবং বিদেশ থেকে ব্ল্যাক মানি ফিরিয়ে এনে প্রত্যেক ভারতবাসীর ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা হবে, যাতে সাধারণ মানুষের মধ্যবিত্তদের যে জীবন যন্ত্রণা, সেই জীবন যন্ত্রণা লাঘব হয়। এই লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী নেতৃত্বে ভারতীয় বিজেপি শাসন শুরু হয়। দীর্ঘ 10 বছরের বিদেশি শাসন কেটে গেছে, কিন্তু সেই 10 বছরেও কিন্তু এই 2014 সালের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো কোনোটাই করা হয়নি। 2019 সালের নির্বাচন যখন আসন্ন, তখন প্রধানমন্ত্রী মোদী লক্ষ্য করলেন তিনি যে আজকে দিনের কথা বলেছিলেন সে আজকে কিন্তু ভারতবর্ষে আসেনি। তাই দেখলেন এই ইস্যুতে বিরোধীরা তাকে প্রতিবাদ করতে পারে, তাই তিনি নতুন ফন্দি রাখলেন, সামনে নিয়ে আসলেন বালাকোট আর পুলওয়ামার ঘটনা। এবং এই দুটো ঘটনাকে সম্বোধন করে ভারতবাসীর মধ্যে একটা উগ্র জাতীয়তাবাদ তিনি সেই উগ্র জাতীয়তাবাদকে সম্বোধন করে এবং পাকিস্তান বিরোধী মনোভাবকে উস্কে দিয়ে তিনি 2019 সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসেন। এবং এটাই হলো ভারতবর্ষের কাল। গত 10 বছরে ভারতবর্ষে বিজেপি শাসনটাকে আমরা বলছি অন্যায় কাল। আর এই সময়ের মধ্যে যুব শক্তি হারিয়েছে তাদের কর্মসংস্থান, নারীরা হারিয়েছে তাদের মর্যাদা, ছোট এবং বড়, ছোট এবং মাঝের উদ্যোগপতিরা হারিয়েছেন তাদের ব্যবসা, এবং গরিব মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে। এই অবস্থা, এই অবস্থার উত্তরণের একটা সুবর্ণ সুযোগ এসেছে এই 2024 সালের লোকসভা নির্বাচন। আমরা 2024 লোকসভা নির্বাচনের সময়ে আলোচনা করতে গিয়ে কংগ্রেসের সেই গৌরবময় যে দিনগুলোর কথা একটু সংক্ষেপে উল্লেখ করছি। কংগ্রেসের নেতৃত্বে একদিন ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল, কংগ্রেসের নেতৃত্বে একদিন ভারতবর্ষের গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী হয়েছিল, কংগ্রেসের নেতৃত্বে একদিন ভারতবর্ষের অর্থনৈতিক অগ্রগতি সেটা সম্ভব হয়েছিল। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সুদক্ষ নেতৃত্বে ভারতবর্ষের গণতন্ত্রের ভিত্তি স্থাপিত হয়েছিল। ভারতবর্ষ সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে উন্নয়নের শিখরে পৌঁছেছে। এবং সেই কংগ্রেসের যে ঐতিহ্য শুধু তাই নয়, 1965 যুদ্ধ এবং 1971 যুদ্ধে পাকিস্তানকে হারিয়ে দিয়ে কংগ্রেস ভারতের সার্বভৌমত্ব রক্ষা করেছে। কংগ্রেসের সেই যে গৌরবোজ্জ্বল দিনগুলো, সেই দিনগুলোর কথা স্মরণে রেখে আমরা পুনরায় কংগ্রেসের উপর বিশ্বাস স্থাপন করতে চাই। কারণ আমরা বিশ্বাস করি বর্তমান ভারতবর্ষের যে অবস্থা চলছে, এই অবস্থা থেকে পুনরুত্থানের পথ একমাত্র দেখা যাবে ভারতের জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস এই নির্বাচনের সকালে নায়কত্ব প্রকাশ করেছে। সেখানে প্রধানত 5টি ন্যায়ের কথা বলা হয়েছে। প্রথমে যে জীবন আয়, সেই জীবনের অন্তর্ভুক্ত রয়েছে বছরে 30 লক্ষ সরকারি চাকরি প্রদান। তাছাড়া রয়েছে যারা উচ্চশিক্ষিত তাদেরকে শিক্ষানবিশ হিসেবে বছরে 1 লক্ষ টাকা প্রদান করা হবে।
এখন শিক্ষানবিশিকাল শেষ হয়ে গেলে তাদেরকে তাদের যোগ্যতাগুলি বিভিন্ন পদে চাকরিতে দেওয়া হবে। এরপর রয়েছে কৃষক ন্যায়। কৃষক ন্যায়ে কৃষকদের যে ফসলের যে মিনিমাম সাপোর্ট প্রাইস সেটাকে আইনি বৈধতা দেওয়ার কথা বলা হয়েছে। বলা হয়েছে কৃষকদের যে ফসলের বীমা সেটা সরাসরি তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আরো বলা হয়েছে যে কৃষকদের জন্য কৃষকরা যে ঋণ নিয়েছে ঋণহারে ব্যবহৃত যে কৃষকরা রয়েছেন তাদের মুক্তবের জন্য একটা ঋণমুক্ত আয়োগ তৈরি করা হয়। নারী ন্যায়ের অন্তর্ভুক্ত যে গ্যারান্টিগুলো দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ভারতবর্ষের প্রতিটি পরিবারের দরিদ্র পরিবারে যিনি বয়োজ্যেষ্ঠ মহিলা থাকবেন তাকে বছরে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। অন্যান্য যে শ্রমিক ন্যায়দেরকে বলা হচ্ছে যে রেগার যে দৈনিক মজুরি সেটাকে বাড়িয়ে 400 টাকা করা হবে এবং অসংগঠিত ক্ষেত্রে যে শ্রমিকরা রয়েছেন তাদেরকে অন্তত 25 লক্ষ টাকার একটা স্বাস্থ্য বীমা করে দেওয়া হবে। এছাড়া কংগ্রেসের আরো উল্লেখযোগ্য অনেকগুলো দাবি রয়েছে, পরিস্থিতি রয়েছে। সেই পরিস্থিতিগুলো উল্লেখ করার আগে আমি একটা কথা বলতে চাই যে লোকসভা নির্বাচন সাধারণত জাতীয় ইস্যুতে হয়ে থাকে, সেখানে স্থানীয় ইস্যু খুব একটা গুরুত্ব পায় না। তবে গুরুত্ব পায় না বললে ভুল হবে, স্থানীয় ইস্যু কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব পায়। তাই আমি আমাদের ত্রিপুরা রাজ্যের যে সবচেয়ে যে উন্নয়নের স্থানীয় ইস্যু যেটা সেটা হচ্ছে কর্মচারী বঞ্চনা। সে কর্মচারী বঞ্চনার বিষয়ে একটু 5 মিনিট আলোচনা করতে চাই। বিজেপি যখন 2018 সালে এ রাজ্যে ক্ষমতায় আসে তার আগে বিজেপি দ্বিতীয় শক্তি ধরে নেতৃত্ব অমিত শাহ তার নির্বাচনী জনসভায় ঘোষণা করেছিলেন যদি বিজেপি শাসন ক্ষমতায় আসে তাহলে শাসন ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দিয়ে দেওয়া হবে। কিন্তু সেই সপ্তম বেতন কমিশন আজকে 6 বছরের বিজেপি শাসনের উপরে কিন্তু সম্পূর্ণ হওয়া। যদি কেন্দ্রীয় বেতন দেওয়া হতো তাহলে কেন্দ্রীয় হারে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যেত, তাহলে রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পেতেন। যদি রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পেতেন, অবসরপ্রাপ্তরা কেন্দ্রীয় হারে বিহার পেতেন, তাহলে কিন্তু বর্তমানে সেই বিহারের পরিমাণ বা মহার্ঘ ভাতার পরিমাণ হল 40%। এবং ভারতবর্ষের অধিকাংশ রাজ্যেই কিন্তু 40% মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে এবং অবসরপ্রাপ্তদের 40% বিহার দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে মাত্র 25% মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। সেখানে 21% মহার্ঘ ভাতা কিন্তু এখন বকেয়া রয়েছে। 21% মহার্ঘ ভাতা যেখানে বকেয়া রয়েছে, যেখানে কর্মচারীদের সপ্তম বেতন কমিশন আওতা, যেখানে রাজ্যে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী নামমাত্র মজুরিতে বিভিন্ন দপ্তরে ফিরে যাচ্ছেন, সেখানে রাজ্য সরকার বলছেন যে এই রাজ্য সরকার কর্মচারীদের বান্ধব সরকার, কর্মচারীদের কোনো রকম আন্দোলন ছাড়াই কর্মচারীদের সমস্ত দাবি দেওয়া এই সরকার মেনে নিচ্ছে। এটা শুনলে হাসি পায়, কারণ গত 6 বছরে একজন অনিয়মিত কর্মচারী কিন্তু নিয়মিত হয়নি। কিন্তু পূর্বে একটা নিয়ম প্রচলিত ছিল যে 10 বছর অনিয়মিততা চাকরির পর সেই অনিয়মিত কর্মচারী কিন্তু নিয়ম একেবারে অটোমেটিক্যালি তিনি নিয়মিত হয়ে যেতেন এবং নিয়মিত বেতন পেতেন। কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সেটা হচ্ছে না। হাউস রেন্টের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হারে যদি আমরা বেতন ভাতা পেতাম, কেন্দ্রীয় সরকারের সমস্ত নিয়মাবলী করতে হতো, তাহলে সেখানে সর্বনিম্ন হাউস রেন্ট হতো 8%, সর্বোচ্চ হাউস রেন্ট হতো 24%। আমরা সর্বনিম্ন 8% হাউস রেন্ট পাচ্ছি ঠিকই, কিন্তু সেখানে একটা সিলিং বেঁধে দেওয়া হয়েছে যে 3,000 টাকার বেশি হাউস রেন্ট পাবে না। কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু এই সিলিং নেই। যদি কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের রিপোর্ট কার্যকরী হতো তাহলে অবসরপ্রাপ্ত কর্মচারীরা 20 লক্ষ টাকার গ্র্যাচুইটি পেতেন, কিন্তু রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীরা পাচ্ছেন মাত্র 10 লক্ষ টাকা। এটা কিন্তু একটা বিশাল রকমের বঞ্চনা। এখন এই বঞ্চনাকে যদি দূর করতে হয় তাহলে শুধুমাত্র কেন্দ্রে নয়, কেন্দ্র এবং রাজ্য উভয়ই কিন্তু এই জিনিস করতে অবকাশ প্রয়োজন। 10 বছরের বিজেপি শাসনে যুবরা পেয়েছে কি? যুবরা পেয়েছে তাদের যুবরা হারিয়েছে তাদের কর্মসংস্থান, নারীরা হারিয়েছে তাদের মর্যাদা, ছোট এবং মাঝের উদ্যোগপতিরা বন্ধ হয়ে গেছে তাদের ব্যবসা, এবং ভারতবর্ষের ধনী এবং দরিদ্রের যে ব্যবধান, সেই ব্যবধান কিন্তু বিশাল বেড়ে গেছে। 1923 সালে ইংরেজ আমলে
ভারতবর্ষের যে অর্থনৈতিক বৈষম্য ছিল, উনি 2020-এর যে অর্থনৈতিক বৈষম্য সেটাকে ছাড়িয়ে গেছে। আপনারা সবাই জানেন, কিছুদিন আগে ধনকুবের আম্বানি ছেড়ে প্রায় বিবাহ অনুষ্ঠানে মাত্র 900 কোটি টাকা খরচ, যেখানে ভারতবর্ষে লক্ষ লক্ষ নিরন্ন মানুষ হয়ে গেছে, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। সেখানে কোনো ধনকুবের ছেলের বিয়ে নয়, বিয়ের প্রাক অনুষ্ঠানে 900 কোটি টাকা খরচ হবে। তাহলে বুঝুন অর্থনৈতিক বৈষম্যটা কোন জায়গায় গিয়ে রেখেছে। এবং এই অর্থনৈতিক বৈষম্য কিন্তু হয়েছে 10 বছরের বেশি। আজকে 2000 প্রতিপক্ষ, একদিকে রয়েছে গরিব এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ, আর একদিকে রয়েছে ধনকুবের, অর্থাৎ এবং ধনকুবেরকে তাদের পৃষ্ঠপোষণ করছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, এবং মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর মানুষ যারা তাদের পৃষ্ঠপোষিত হচ্ছেন ইন্ডিয়াতেও, যারা নেতৃত্বে রয়েছে কংগ্রেস। আমরা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় নাগরিকের কাছে আমরা আহ্বান রাখছি, ত্রিপুরা রাজ্যের সমস্ত কর্মচারীদের কাছে আহ্বান রাখছি, গণতন্ত্রকে অনুরূপ ধরনের লক্ষ্যে রাজ্যের অর্থনৈতিক যে অসামর্থ্যে, রাজ্য এবং কেন্দ্রীয় অর্থনৈতিক অসামর্থ্য দূরীকরণের লক্ষ্যে, রাজ্যের কর্মচারীদের মর্যাদা দূরীকরণের লক্ষ্যে, বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে, নারীদের মর্যাদা রক্ষার লক্ষ্যে আসুন আমরা সবাই মিলে ইন্ডিয়া জোটের প্রার্থীকে আমরা সমস্ত ক্ষেত্রে জয় করি। আমাদের ত্রিপুরাতে এক পশ্চিম ত্রিপুরা আসন দাঁড়িয়েছে ইন্ডিয়া সমর্থিত কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা, এবং ত্রিপুরার যে সংরক্ষিত আসন, উপজাতি সংরক্ষিত আসন, সেখানে ইন্ডিয়া জোটের সমর্থনে রয়েছেন সিপিআই মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়া মহোদয়। আসুন উভয় ক্ষেত্রেই আমরা ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে ভারতে গণতন্ত্র উদ্ধারের যে কাজ, সেই কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যাই এবং পৃথিবীর 10 বছরের যে কালো দিন, সেই কালো দিনের অবসান ঘটাই। আমরা চাই এমন একটি দেশ যেখানে চিত্ত থাকবে ভয়শূন্য, শীত থাকবে উচ্চ, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। এবং পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে যখন প্রথম মন্ত্রিসভা গঠন হয় স্বাধীন ভারতবর্ষে, সেখানে পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিলেন আমরা এমন দেশ চাই এখানে পুরো ভারতবাসীর মধ্যে ভয় কাজ করবে না, সকলের সম্মানের সঙ্গে দেশে বসবাস করবে। আমরা আবার সেই দেশকে ফিরিয়ে আনতে চাই, যেখানে সবার সম্মান থাকবে, যেখানে প্রত্যেকের মন থাকবে ভারতীয়। আজকে ভারতবর্ষে, সমগ্র ভারতবর্ষে একটা ভীতি রাজত্ব কায়েম হয়েছে। ভীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িক হানাহানি, জাতিভেদ, এগুলো ভারতবর্ষের মধ্যে একেবারে বিস্তৃত। আসুন আমরা সবাই মিলে নতুন ভারত গঠনের শপথ নিই এবং নতুন ভারত গঠনের লক্ষ্যে আমরা ইন্ডিয়া জোটের প্রার্থীদের, কংগ্রেস মনোনীত প্রার্থীদের হাত থেকে এবং রামফ্রন্ট মনোনীত যে প্রার্থী রয়েছে রাজেন্দ্র রিয়াং, তাকে আজকে আপনি জয় জয় হিন্দ। সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে, কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চিখানি দিয়ে, তখন শুধু জিভে জল নয়, মুখে হাসিও ফোটে। পিয়ার গোল্ড কাচ্চিখানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয়। 100% খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা 3, কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি 100% বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিঘানি তেল, স্বাদ ও গন্ধে ভরপুর, যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না। তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আকমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচ্চিঘানি। প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ, যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু। পিয়ার গোল্ড কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল।